দেশভাগের পর ত্রিপুরার জনসংখ্যা বদলালো, কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি। যে জনগোষ্ঠীর শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভূমির মালিক ছিল, তারা ধীরে ধীরে বুঝতে শুরু করলো এই ভূমিতে তাদের জায়গা সংকুচিত হচ্ছে। আদিবাসী অসন্তোষের সূচনা 1950 থেকে 60-এর দশকে ত্রিপুরার জমি পরিচয়ের রাজনীতি এবং রাজনৈতিক জাগরণ, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজ আমরা জানব কবে, কিভাবে এবং কেন ত্রিপুরার আদিবাসী সমাজের মধ্যে অসন্তোষের জন্ম নিল, আর কিভাবে সেই অসন্তোষ ধীরে ধীরে রাজনৈতিক আন্দোলনের রূপ পরিগ্রহ করে। দেশভাগ এবং পরবর্তী বাস্তবতা। 1950-এর দশক। 1950-এর দশকের শুরুতে ত্রিপুরার বাস্তবতা ছিল দ্বিমুখী। একদিকে পূর্ব পাকিস্তান থেকে আসা শরণার্থীদের পুনর্বাসনের চাপ, কেন্দ্র সরকারের মানবিক ও রাজনৈতিক দায়িত্ব, আর অন্যদিকে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যগত জমি, জুম চাষ, বন নির্ভর জীবন, সামাজিক কাঠামো। রাষ্ট্রের সিদ্ধান্তগুলি ধীরে ধীরে আদিবাসীদের চোখে বহিরাগত চাপ হিসাবে ধরা দিতে শুরু করে। এবার এর থেকে কি শুরু হলো তাদের মধ্যে? ভূমি হারানোর প্রশ্ন। শরণার্থী পুনর্বাসনের জন্য সমতল জমি, বনাঞ্চল, নদী পাড়ের উর্বর অঞ্চল ব্যবহার হতে থাকে। এই জমিগুলির একটা বড় অংশ ছিল আদিবাসীদের ঐতিহ্যগত বসতি বা জুম চাষের জন্য ব্যবহৃত জমি। কিন্তু আধুনিক প্রশাসনিক নথিতে এই জমিগুলির মালিকানা অনেক সময় নথিভুক্ত ছিল না, ফলে জমি আইনিভাবে অন্যের নামে চলে যায়। আদিবাসীরা হয়ে পড়ে ভূমিহীন, আর এটাই ছিল অসন্তোষের মূল আগুন। সাংস্কৃতিক ও ভাষাগত সংকটও কিন্তু এই সময় তৈরি হয়েছিল, কেননা ভূমির পাশাপাশি শুরু হয় ভাষাগত সংকট। সাংস্কৃতিক সংকটের ভয় বিদ্যালয়, প্রশাসন, আদালতে বাংলা ভাষার প্রাধান্য বাড়তে থাকে। আদিবাসী ভাষাগুলি প্রান্তিক হয়ে পড়ে, আর এই সময়েই ককবরক ভাষা রক্ষার প্রশ্ন ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে ওঠে। ইতিহাসবিদরা বলেন এটা ছিল কালচারাল ডিসপ্লেসমেন্ট। শুধু ভৌগোলিক নয়, এই কালচারাল ডিসপ্লেসমেন্ট ত্রিপুরাতে উপজাতি এবং নবাগত আগন্তুক যারা, তাদের মধ্যে একটা টানাপোড়েনের বাতাবরণ বা একটা পরিবেশ তৈরি করে, যা দীর্ঘদিন ত্রিপুরার রাজনীতিকে অন্য ধারায় প্রবাহিত করে। আদিবাসী রাজনৈতিক চেতনার জন্ম হয় এখান থেকে। এই সংকট থেকেই জন্ম নেয় সংগঠিত চিন্তা। 1950 এবং 60-এর দশকে আদিবাসী যুব সমাজ শিক্ষিত হতে শুরু করে, শহরে ও প্রশাসনে কাছাকাছি এসে বাস করতে শুরু করে, নিজের সমস্যাকে রাজনৈতিক ভাষায় প্রকাশ করতে শুরু করে, রাজনৈতিক ভাষা বুঝতে শুরু করে, আর এই সময়েই পৃথক সাংস্কৃতিক পরিচয়ের দাবি করে। স্বশাসনের ধারণা জন্ম নেয়, সাংবিধানিক সুরক্ষার প্রশ্ন চলে আসে, আলোচনায় আসতে শুরু করে। এটা ছিল আন্দোলনের বীজ রোপণের সময়, যেখান থেকে ত্রিপুরাতে আস্তে আস্তে রূপান্তর শুরু হয়, যেটাকে ত্রিপুরার ভাষাতে বলা হয় পাহাড়ের রাজনীতি। এই সমস্যাকে আমরা ঐতিহাসিকভাবে যদি বিশ্লেষণ করি, তাহলে কি দাঁড়ায়? ঐতিহাসিক দৃষ্টিতে এই অসন্তোষ কোনো হঠাৎ করে গড়ে ওঠা কোনো আবেগ ছিল না। ইতিহাসবিদ বিপানচন্দ্র এবং উত্তর পূর্ব ভারতের গবেষকরা বলেন এটা ছিল রাষ্ট্রের উন্নয়ন নীতি এবং স্থানীয় বাস্তবতার সংঘর্ষ। ত্রিপুরা ছিল এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ। দেশভাগের ফলে যদি ভারতবর্ষের অনেক মানচিত্রের পরিবর্তন হয়,
সেই ক্ষেত্রে ত্রিপুরার ডেমোগ্রাফিক চেঞ্জটা ছিল তার চেয়ে বেশি মারাত্মক। একটা সময়ে ত্রিপুরার জনসংখ্যা যেমন কম ছিল, তেমনি একটা ভিন্ন ধারার জনগোষ্ঠী সঙ্গে একটা বাঙালি অভিবাসনের ঢেউ তৈরি হলো। যদিও ত্রিপুরার আধুনিকীকরণে ত্রিপুরার প্রশাসন, ত্রিপুরার শিক্ষা, ত্রিপুরার আইন, ত্রিপুরার সংস্কৃতি সার্বিক ক্ষেত্রে বাঙালিদের একটা অবদান ছিল, বাংলা ভাষার একটা অবদান ছিল। আর এই কথাটাও সত্য যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, শিক্ষিত বাঙালিদের আগমনের ফলে ত্রিপুরার সার্বিক ক্ষেত্রে একটা পরিবর্তনও সূচিত হয়েছে, যেটা চিরাচরিত উপজাতি সমাজের স্ট্রাকচারকে হয়তো বা কিছুটা চেঞ্জ করে দিয়েছে, কিন্তু যে আধুনিকীকরণ হয়েছে সেটা স্বীকার্য। 1950 থেকে 60-এর দশকে এই অসন্তোষ তৎক্ষণাৎ আন্দোলনের কোনো রূপ নেয়নি, কিন্তু এই সময়েই তৈরি হয়েছিল ভবিষ্যতের বড় রাজনৈতিক ঢেউ। আর আজকের দিনেও সেই ঢেউ কখনো আইপিএফটি, কখনো তিপ্রামথা, এর পূর্বে আরো অনেক উপজাতি আন্দোলন আমরা দেখেছি, কিন্তু এটা স্বল্প সময়ে তৈরি হয়নি। ভাষা, জমি ও পরিচয়ের প্রশ্ন আর কখনো নিছক সামাজিক বিষয়ে থাকেনি, এগুলি হয়ে উঠেছিল রাজনৈতিক অংশ। আর রাজনৈতিক অংশ থেকে সেটা চলে আসে রাজনৈতিক অস্ত্র। ত্রিপুরার বামপন্থী রাজনৈতিক বাতাবরণ, ডানপন্থী রাজনৈতিক বাতাবরণ কিংবা উভয়পন্থী রাজনৈতিক আন্দোলন কখনো বা উপজাতীয় আন্দোলনের বিশ্বাস অর্জন করেছে, কখনো বা অর্জন করতে পারেনি। কখনো উপজাতীয় সমস্যার সমাধানে এগিয়ে এসেছে, কখনো বা আসেনি। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে ভাষার আন্দোলন, জমির আন্দোলন এবং ষষ্ঠ তফসিল হওয়ার পরেও উপজাতীয় সমস্যার সমাধান কি হয়েছে, কি হয়নি, এটা গভীর প্রশ্ন। পরের ভিডিওতে আমরা জানবো এই অসন্তোষ কিভাবে স্বায়ত্তশাসনের দাবিতে একটা সঠিক রূপ পরিগ্রহ করে এবং ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিলের জন্ম কি করে হয়েছে। এই ইতিহাস জানা জরুরি মনে হলে ভিডিওটি শেয়ার করুন। পরের পর্বতে আমরা দেখব কি করে এই অসন্তোষ স্বশাসনের দাবির রূপ পরিগ্রহ করে। আর পরের ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ত্রিপুরা, নমস্কার।